সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সারের মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক বিষয় নিয়ে। এই জন্য আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি জনাব শরীফুজ্জামান আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে গতকাল কৃষি মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়ে সেই দাম এখন ৬ টাকা হলো। ৬ টাকা বাড়লে ডিলার পর্যায়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই যে সারের মূল্য বৃদ্ধি, এমনিতেই এক ধরনের আমন মৌসুমে, বোরো মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু একটা লোডশেডিং চলছে, সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না। এরপরে যদি আবার সারের মূল্য বাড়লো, এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে কৃষিতে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং অন্য যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আমাদের কৃষির ক্ষেত্রে ইউরিয়া সারের ভূমিকাটা সবথেকে বেশি। আমাদের কৃষিতে যতগুলো সার ব্যবহৃত হয় তার মধ্যে ইউরিয়াটা ব্যবহার সবথেকে বেশি এবং ইউরিয়ার ব্যবহারটা কমিয়ে আনার জন্য অনেক বছর ধরে নানা রকমের প্রচেষ্টা ছিল, কিন্তু সেটি খুব একটা কাজে আসেনি। এবং ইউরিয়া সারের ব্যবহারটা কেমন? আপনি ৩৩ শতকের যে জমি আছে, এই জমিতে আপনার ৩৫ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রায় ৬ টাকা হিসাবে আপনার এর যে উৎপাদন খরচ এটি অনেক গুণে বাড়বে। সেকেন্ড হচ্ছে, আমাদের কৃষির ক্ষেত্রে শুধু উপকরণের দাম না, আপনি জানেন যে বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে আমাদের এখন একটা সংকট মোকাবেলা করছে এবং এর ইম্প্যাক্টটা পড়ছে কৃষিতে। গতকালকে সরকারের পক্ষ থেকে একটা সার্কুলার পাঠানো হয়েছে উত্তর অঞ্চলের কৃষকদের জন্য। বরেন্দ্র অঞ্চলটা সেচ নির্ভর, কৃষিটাই বেশি অঞ্চল জুড়ে সেচটা দিতে হয় এবং সেই কারণে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ চিঠি পাওয়ার পরে সরকারি কর্মকর্তারা তারা অনেকটা অবাক হয়েছে, কারণ তাদের পক্ষে তো আসলে এই ইলেকট্রিসিটি অ্যারেঞ্জ করা সম্ভব না। তো কোনো কোনো জায়গা থেকে এরকমের চেষ্টা হচ্ছে, তদবির হচ্ছে, কিন্তু প্রকৃত প্রবলেম যেটা, সেই জায়গাটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। এই যে সংকটগুলো, সেই সংকটে সারের দামটা আরও নতুন করে সমস্যা তৈরি করবে। এবং আপনি জানেন যে এখানে কৃষককে একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি, আবার আমরা ২ বছর আগে এক গবেষণায় দেখেছিলাম যে প্রায় ৩৭% কৃষি উপকরণ এটি ভেজাল উপকরণ, সেটিকে কৃষককে কিনতে হয়। তার মানে হচ্ছে যে চারিদিক থেকে সমস্যার অক্টোপাস কৃষককে কিন্তু ঘিরে ধরেছে। অথচ আমরা এই সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এখনও ৬ টাকার দাম বাড়িয়ে সরকারকে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। এই বিশাল পরিমাণ ভর্তুকিটা তো ভর্তুকির যে জায়গাটা, আপনি কতগুলো জায়গা আছে যেখানে আমাদের ভর্তুকির কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের জাতীয় বাজেটে আছে, প্রায় ৭০,০০০ কোটি টাকার চলতি যে বাজেট, সেই বাজেটে ভর্তুকি ৬৬,০০০ কোটি টাকা বিভিন্ন সেক্টর ধরে ধরে আমাদের এখানে ভর্তুকির জন্য রাখা হয়েছে। তো তার মধ্যে কৃষির জন্য কৃষিতে ভর্তুকি হচ্ছে ১৬,০০০ কোটি টাকা, ২৮,০০০ কোটি টাকা। এইটার সঙ্গে কৃষির ক্ষেত্রে আমার কাছে যে তথ্য, তাতে ১৬,০০০ কোটি টাকা না, ২৮,০০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে সরকার, যদিও বাজেটে ১০,০০০ কোটি টাকার দেওয়ার কথা ছিল। এটি ইনফরমেশনগুলো আমার কাছে যে তথ্যটি, আমি এই ক্ষেত্রে সারের দাম বৃদ্ধির পরেও সরকার সেখানে তাকে ভর্তুকি দিতে হবে, কিন্তু সারের দাম ভর্তুকি দিতে হবে, কারণ যদি কৃষক না বাঁচে, কৃষি যদি উৎপাদনটা ঠিক মতো না হয়, শস্য উৎপাদন না হয়, তাহলে তো সামনে ক্রাইসিস তৈরি হবে। এটা আমরা কৃষির ক্ষেত্রে
সারের দাম বাড়ানোর পরে এখানে আপনার 7 থেকে 8,000 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের যে হিসাবটা করছে। কিন্তু আপনি যদি সেক্টরটা ধরেন, আমার করোনার সময়ে বাংলাদেশের ইকোনমিকে যে সচল রাখার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা যারা রেখেছিল সেটি হচ্ছে কৃষি। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় উৎপাদনের ক্ষেত্রে যে উৎপাদন হ্রাস হলেও আমাদের এখানে কিন্তু আমরা সেই রকমের সংকট আমাদেরকে মোকাবেলা করতে হয়নি। কিন্তু আমাদের পলিসির জায়গায় অনেক সময় এই যে এদের যে অবদানটা, সেই অবদানটা আমরা কিন্তু যথাযথভাবে আমরা সেটিকে রিকগনাইজ করি না। আপনার মনে আছে যে করোনার সময়ে একজন কৃষক তার পিঠের উপরে ধানের দাম না পেয়ে জয়পুরহাটে একজন জমিতে আগুন ধরিয়ে দিয়েছিল। আবার গোপালগঞ্জে আমরা দেখেছিলাম পিঠের উপরে লিখেছিলেন যে আর করব না ধান চাষ, দেখি তোরা কি খাস। আপনি খোঁজ নিয়ে দেখেন, অভিমান থাকার পরেও সেই কৃষক চাষ করেছে। আর আমাদের জায়গা থেকে করোনার সময় আমরা প্রণোদনা দিয়েছি, আমরা সেটি শুনবো। কিন্তু করোনায় যে প্রণোদনা আমি কৃষককে দিলাম, সেই প্রণোদনায় আমরা দেখলাম যে ইন্টারেস্টের হার 7 থেকে 8%। আর আমরা তৈরি পোশাক ক্ষেত্রে যে প্রণোদনাটা দিলাম সেখানে 2%। আমি হিসাবটা যাই বলি না কেন, আমার এখানে কৃষির ক্ষেত্রে সারের যেটি বললাম, আমাদের পলিসির কতগুলো ত্রুটি আছে। আমাদের এখানকার যে সারের যে চাহিদা 26 থেকে 30 লাখ টনের মতো, সেখানে সেটি আছে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সার কিন্তু আমদানি করতে এই আন্তর্জাতিক বাজারে কিন্তু সারের দাম অনেক বেড়েছে এবং সেই বাজারের সাথে সামঞ্জস্য রেখে 6 টাকা বাড়ানো খুব বেশি হয়েছে। আমি আসবো, এটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা, আমি আসি এই অংশটা, আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। আমি একটু শুনে আসি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছ থেকে। এটার কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য, কৃষিকে আমাদের দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য কৃষির যে অবদান, কৃষকের যে অবদান, সেই অবদানের কথা চিন্তা করে আমরা কি এই দাম না বাড়িয়ে ভর্তুকি বাড়াতে পারতাম কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত কো প্যানেলিস্ট। আজকে জাতীয় শোকের মাস। আমি এই সুযোগে আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্টেটসম্যান, যাই বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের প্রতি, এবং যারা 3রা নভেম্বরে শহীদ হয়েছেন 15ই আগস্টের ধারাবাহিকতায় তাদের সকলের প্রতি। এই বিষয়ে একটা বিষয় আমি উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক মনে করেছি। একজন শন ম্যাকব্রাইট, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ রাজনীতিক, উনি বলেছিলেন যে assassination of Sheikh Mujib is not assassination of an individual, this is the assassination of his nation. He is the soul of his nation. তো আমরা জাতির আত্মাকে হারিয়েছি এই মাসে, আমি শোক জানাই, শ্রদ্ধা জানাই। তো এখন আমি আপনার প্রশ্নের উত্তরেই যেটি আমি বলছি, দেখেন 96 সালে 21 বছর পরে ক্ষমতায় আসার পরে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম শাহ স্কিপডিয়া, যাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলেছে বিএনপি আমলে, তো মন্ত্রী মতিয়া চৌধুরী, তাদের দুজনকে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমেই তারা যে কাজটি করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ডিফাই করে যে তখনকার মূল্য মানে এখন হয়তো কম 1000 কোটি টাকা তারা সাবসিডি দিয়েছিলেন কৃষির জন্য। বাকি সাবসিডি ওই সময়ে বাকিগুলো দিয়েছিলেন তথ্য প্রযুক্তির জন্য। বিশেষ করে আপনি মনে আছে যে কম্পিউটার আমদানির ক্ষেত্রে শূন্য শুল্ক করে দিয়েছিলেন ওই সময়টায়। তো আজকে আপনি লক্ষ্য করবেন যে সারের দাবিতে, আমি একটু সামান্য প্রাসঙ্গিকভাবে বলি যে বিএনপি আমলে আমাদের শেরপুরে, জামালপুরে, বগুড়ায় কতগুলো মানুষ মারা গিয়েছে। এইটাকে যাতে না হয়, কৃষক বাঁচাও দেশ বাঁচাও কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি ছিল 2002 থেকে 2006-07 পর্যন্ত, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। কারণ হলো তাদের মূলে যে সার এবং আপনার পানিটাও কিন্তু একটা বড় বিষয়, পানিটা খুবই বড় বিষয় একেবারেই, এবং এই কারণেই কিন্তু এই যে বিদ্যুৎ, আবার বিদ্যুৎ না থাকলে কিন্তু আমরা দেখেছি যে পানির পাম্প আছে, ইলেকট্রিসিটি নাই, ঘন্টার পর ঘন্টা বন্ধ। তো এই কারণেই কিন্তু যেটা সমালোচনা হচ্ছে যে কুইক রেন্টাল ক্যাপাসিটি, এই কারণেই কিন্তু তড়িৎ ব্যবস্থা করতে হয়েছিল যাতে
এবং সেটার সুফল কিন্তু বাংলাদেশের মানুষ কৃষকরা দেখিয়েছেন। একটু আগে শরীফ যেটা বললেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে সব কিছু। আপনার মূল যে ইনকোয়ারিটা যে সাবসিডি আরও বাড়ানো যায় কিনা, সাবসিডি তো বাড়ানো যায়, কিন্তু সেই টাকাও তো আসবে আমাদের করের টাকা থেকে। আর সাবসিডির বিষয়টি কোনো স্থায়ী সমাধান নয়, কারণ সরকার হয়তো এমনও হবে, যেমন বিভিন্ন সময় সরকার প্রণোদনা দিয়েছে। কৃষককে তো বাঁচাতে হবে। আপনি পানি দিতে পারছেন না, মানে ইলেকট্রিসিটিতে ঘাটতি হচ্ছে, সে নিশ্চয়ই এই সময় যখন মানে লোডশেডিং হবে সে তখন ডিজেল কিনে বা অন্যভাবে এটার জন্যই বিকল্প, এবং তখন তার তো উৎপাদন খরচ বাড়বে, এটার জন্য এবং উৎপাদনও কম হবে। যদি ধরে নেই যে একজন কৃষক, যেটি শরীফুজ্জামান বলল, যে সে 30 কেজি যেখানে সার দিত, সেখানে যে সে যখনই 20 কেজি দিবে তখন ফসল উৎপাদনে কিন্তু কম হবে, এবং এটার ইম্প্যাক্ট আলটিমেটলি ন্যাশন ভোগ করবে। না, বিষয়টা সেরকম নয়, হবে না, কারণ সরকারের যে বিকল্প ব্যবস্থাগুলো ইতোমধ্যেই আপনি তো শুরু করেছে, আমদানিও করতে পারছেন না। কিছুদিন আগ পর্যন্ত কোনো রাষ্ট্র, এই জাস্ট 7 দিন আগ পর্যন্ত কোনো রাষ্ট্র খাদ্যশস্য বিক্রি করছিল না একটা ক্রাইসিসের কারণে। তো এমন একটি পরিস্থিতিতে আপনাকে তো উৎপাদনকে অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি 3 দিন আগেই একটা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান শুনে থাকবেন বা মনে থাকবে। উনি মানুষকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বলছেন যে 1 ইঞ্চি জায়গা থাকলেও চাষ করেন, একটু পানি থাকলে একটু মাছ চাষ করেন। এটার কারণটা কি? আজকে হ্যানোভারের উদাহরণটা বলি, জার্মানির অত্যন্ত ধনী একটি শহর, ওরা সমস্ত পাবলিক ইনস্টলেশনে হট ওয়াটার বন্ধ করে দিয়েছে, সুইমিং পুলে হট ওয়াটার বন্ধ করে দিয়েছে, এবং সেটাই তো আমরা চাই, ওয়াশরুমে বন্ধ করে দিয়েছে হোক সঞ্চয় করার জন্য। কিন্তু দেখেন, কৃষককে বাঁচাতে, আমি একটু আসি, আপনি যেটা বলছেন না, এটা একটু শেষ হয়নি, কিন্তু বিষয় সেটি নয়। সরকার যে বিকল্প ব্যবস্থাগুলো নিয়েছে, সেই ক্ষেত্রে এই কৃষকরা কিন্তু প্রণোদনা পাচ্ছেন। তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে, যেখানে তারা জ্বালানি তেলের জন্য যে উদ্বৃত্ত মূল্য, সেটা যেন তারা রিসিভ করতে পারেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ওই যে 10 টাকার অ্যাকাউন্টে করেছে। জি, একটু শুনতে চাই নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আমার শুভেচ্ছা, এবং আমার দুই পাশে 2 বন্ধুকে শুভেচ্ছা। এতক্ষণ 2 পাশ থেকে যা শুনলাম, তাতে আসলে বলার মতো অনেকটা, যে কি বলবো, এই সরকার তো এমনই সরকার, তার কাছ থেকে আমি আর চেয়ে কী আশা করতে পারি। যেমন ধরেন, আমি যদি আরেকটু আগে যাই, যে আওয়ামী লীগ সরকার একসময় বলেছিল নির্বাচনী ইশতেহারে 10 টাকায় চাল দিবে, বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। আমি 10 টাকার চালও দেখি নাই। তারা কি এমএস একটা চালু করেছিল নিজেদের কাঙ্গালি ভোজ খাওয়ানোর জন্য কয়েকদিন, নিজেরা। আর বিনামূল্যে চাকরি আমি কোথাও চাকরিই পায় না। বছরে 22 লক্ষ যুবক এক্সট্রা বেকার হয়ে যায়। আর এই যে বিনামূল্যে সারের দাম আরো 6 টাকা বাড়লো। বিনামূল্যে আসলে দেওয়া খুব ইম্পসিবল। আমি বলি, আমি তো সেইটুকুই বলবো, সেইটুকু আমি পারি। এই যে আপনি কথা বলার শুরুতে, আপনি মানে আমার প্রতিপক্ষ বন্ধু, শুরুতে যখন বলে বিএনপি সময় ময়মনসিংহে এটা হয়েছিল, জামালপুরে এটা হয়েছিল, এটা আরও বলে নাই সেতাবগঞ্জ, আর কি বলে চাপাই, উনি বলে নাই, এটা ওনাকে মনে করে দিলাম, একটু খুশি হবে। ওনাদের সময় কি হয় নাই? ওনারা কি বলে ক্ষমতায় আসছিল, ক্ষমতা দখল করেছিল, যে আমরা এই দিব, এই যে বিনামূল্যে সার দিব। আমি আজকের এই সময়টা আমি চাই না যে নোংরা নিয়ে ঘাটাঘাটি করতে, বাট কিছু কথা তো চলেই আসে। এই যে ওনারা বলেছিল, আমার কথা হলো যে আপনি নাই পারেন, আপনি আমাকে সম্মান করতে না পারেন, অপমান করার রাইটস আপনার নাই, আপনি বাড়ালেন কেন? ভর্তুকি তো এই প্রথম দেওয়া না, ভর্তুকি তো সৃষ্টিকাল থেকেই, দেশ সৃষ্টির পরে থেকেই কৃষিতে ভর্তুকি দিবে, এটাই স্বাভাবিক। গত অর্থ বছরে আমি অবাক করার মতো দেখেছি, কৃষিতে মাত্র 13,000 কোটি টাকা ভর্তুকি ছিল। বাংলাদেশের 80% মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। সেইখানে 13,000 কোটি টাকা, যেইখানে ওনারা বলে আমরা রেকর্ড পরিমাণ বাজেট করি, সারাদিন বাজেট নিয়ে কথা বলে, 6 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকা তারা বাজেট করে। সেই বাজেটে যদি কৃষক পায় 13,000 কোটি টাকা, সমস্ত কৃষক কুল, তাহলে তো এইটা তো আপনার কাজির গরু, আপনার শুধুমাত্র খাতাতেই থাকবে, গোয়ালে গেলে কিছুই পাওয়া যাবে না। আজকে
যখন আমরা কথা বলছি চট্টগ্রামে একটা সার কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং আরও যেটা জামালপুর, সবগুলোই তাই হবে। জামালপুরের অবস্থাও খুবই খারাপ, আমি যতটুকু আমি জানি যে ওই যমুনা সার কারখানা বলেন, আরও যেগুলো বাংলাদেশের অনেকগুলো আছে। এই যে সার কারখানাগুলো, ইলেকট্রিসিটি থাকবে না। দেখেন যখন এই যে রেন্টাল কুইক প্ল্যান নিয়েছিল, তখন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ আকবর আলী খান বলেছিলেন যে বাংলাদেশকে 50 বছর পিছিয়ে নিয়ে গেল এই রেন্টাল কুইক প্ল্যান আনার জন্য, যেখানে একটা নির্দিষ্ট পয়সা হলেই হয়, সেখানে হরিলুটের জন্য 10 গুণ 20 গুণ টাকা বেশি দিয়ে আজকে করলো। আপনি দেখেন যে সারের সঙ্গে কি জড়িত, পানি জড়িত বলতেছিলেন এতক্ষণ, পানির সাথে কি জড়িত, তেল জড়িত। তেল মানে ডিজেল, পেট্রোল, সবগুলোর দাম বেড়েছে। এই ডিজেল পেট্রোলের কোনোখানেই কৃষক হাত দিতে পারবে না। সেই কৃষক পিঠের মধ্যে লেখবে না গলায় ফাঁস দিবে, এটা তো নজিরবিহীন ছিল না। এটা আমরা এর মধ্যেও দেখেছি অনেক কৃষকের এই আর্তনাদগুলো। এই আর্তনাদগুলো একটা কৃষক যখন 700 টাকা মন যখন একটা ধানের তার খরচ পড়ে, আরও 3 বছর আগের কথা বলছি, আর বিক্রি করতে গিয়ে যখন 400-500 টাকা পায়, তখন কিন্তু সরকারের টনক নড়ে না। সরকার কিন্তু তার মধ্যসুখী স্বত্বভোগীদেরকে ছেড়ে দিয়েছে যে তোরা লুটে পুটে খা, লাগে টাকা দিবে গৌরী সেন। তো গৌরী সেন গরিব মানুষের পেটে হাত দিয়েছে। আজকে অনেক দিন পরে আমার প্রতিপক্ষ ভাই বললেন যে এটা তো ট্যাক্সের পয়সা। এই যে আগে এই যে ওই জায়গাটা একটা জায়গা থেকে কিছুটা সরে আসছে। আগে বলতো আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা অনেকভাবে বলার চেষ্টা করতাম এটা তো আমাদের কষ্টের পয়সা, আমাদের রক্ত পানি করা পয়সা, এটা আমাদের ট্যাক্সের পয়সা। সেইখানে কিন্তু আমরা তা পারি নাই। এই যে আজকে ভর্তুকির কথা উনি বলছেন, আমি আবারও ভর্তুকির জায়গায় ফিরে আসছি। জাপানে 1 কেজি চালের দাম 2000 টাকা, ওয়ারেজ জাপান যদি চাল আমদানি করে তাহলে 100-200-র মধ্যেই করতে পারে। আমি জাপান গিয়ে যেটা দেখেছি, তারা তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য তারা চাষাবাদ করে। কৃষককে 800 টাকা কৃষককে ভর্তুকি দেয় হচ্ছে গভর্নমেন্ট, শুধুমাত্র যাতে তারা কৃষিকাজে থাকে। নীলুফার চৌধুরী মনি, আপনি আলোচনা করছিলেন সারের প্রসঙ্গে। ভর্তুকি সরকার দিচ্ছে, কিন্তু যেই ক্রাইসিসটা আমাদের সামনে এসছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে, সেই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারেই কিন্তু সারের দাম অনেক বেড়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে আপনার মানে বিকল্প কি ছিল? মূল্য শোনেন, আপনি যে আন্তর্জাতিকের নিয়ে কথা বলেন, আমি না কাঞ্চন ভাই খুব কষ্ট পাই। কেন জানেন? আন্তর্জাতিকের ইনকামটা কত পার হেড, পার ঘন্টায় তারা ইনকাম কত করে? যেখানে আপনি সারের দাম বাড়ানোর কথা বলেন, আপনি ধরেন একটা আমেরিকায়, ইউরোপ বা যে কোনো জায়গায় আপনি এই দেশগুলোয়, সেনজিনের দেশগুলো, আপনি পার ঘন্টায় ওরা কত ইনকাম করে, আমরা কত ইনকাম করি। সেটা ঠিক আছে, ওদের না হয় গিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার ওদের 5 টাকা বাড়লো কি বাড়লো না তাতে কিন্তু কিছু আসলো গেল না ওদের, বাট আমাদেরটা হলো ব্যাঙের ওই যে গল্পের মতো, যে বাচ্চারা যে খেলছিল, ব্যাঙ বলছিল যে এটা তোমাদের জন্য আনন্দ আর আমাদের জন্য জীবন মৃত্যুর খেলা। তো আমাদের জন্য এই জায়গাটা, আপনি যে যারা চোখ বন্ধ করে ইনকাম করে 3 লাখ টাকা, তাদের হয়তো বা বিলাসিতার জন্য কিছু পয়সা কমে যাবে। আর আমাদের একটা কর্মী বাংলাদেশের, ধরেন একটা গার্মেন্টস কর্মী কত ইনকাম করে? 8,000 টাকা। একটা কৃষক তার চেয়েও কম ইনকাম করে। আপনি যদি ওইখানে 6 টাকা বাড়ান, আপনার একটা কৃষকের যদি 6 বিঘা জমি থাকে, শরীফ সাহেব বলবে 6 বিঘা জমিতে কয় কেজি সার লাগবে? আমি একটু শুনি শরীফ সাহেবকে বলেন কয় কেজি সার লাগবে, কতটুকু পানি লাগবে এবং তার কতটুকু থাকবে। কিন্তু মিত্র বানাই ফেললো জনাব শরীফুজ্জামান। মিত্র বানাই ফেললো। আমার মনে হয় যে আপনার আমার মধ্যে আলোচনাটা বেশি হওয়া উচিত, কারণ মাঝখানে যারা, এরা 50 বছরের শাসক, সুতরাং এরাই কিন্তু 50 বছর শাসন করছে। সুতরাং এই যে কৃষকের ক্ষেত্রে আমাদের যে স্টেট পলিসি, এই পলিসির জায়গায় আমরা পরিবর্তন করিনি। কখনো কখনো আমরা যে ইনিশিয়েটিভগুলো নিয়েছি এটি টেম্পোরারি, রিঅ্যাক্টিভ, কোথাও একটা ঘটনা ঘটেছে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আমার এখানে কৃষি নিজের পায়ে দাঁড়িয়েছে, আমাদের অনেকগুলো সাকসেস স্টোরি আছে, কিন্তু বাংলাদেশে কৃষির এই যে অগ্রগতি, আমাদের দেশের কৃষিটা হচ্ছে অভাবের সংসারের কিশোরী কন্যা।
যে বেড়ে উঠছে সেটি আছে, কিন্তু আপনি সরকারের পলিসি, সরকারের পৃষ্ঠপোষকতাকে আপনি ইগনোর করতে পারেন। আমি ওই জায়গাটা আসি। জি, আমার এখানে মূল আলোচনা থাকি আমাদের এখানে কৃষি হচ্ছে অভাবের সংসারের কিশোরী কন্যা যে বেড়ে উঠছে অনাদর আর অবহেলায়। আপনি আমার এই যে কৃষি, বাংলাদেশের কৃষিটা কিন্তু এখন বাণিজ্যিক কৃষি। আমরা এখানে একসময় শুধুমাত্র নিজেদের ভরণ পোষণের জন্য ধান উৎপাদন করি, এখন কিন্তু করি না। আপনি যাকে জিজ্ঞেস করবেন তিনি তার নিজের পরিবারের প্রয়োজনের জন্য বাকিটা তিনি বিক্রি করবেন, কিন্তু আপনি কৃষককে সে মার্কেট অ্যাক্সেসটা দিতে পারেননি। সেকেন্ড হচ্ছে তিনি যাতে তার উৎপাদিত ফসলের লাভজনক দামটি পায়, আপনি সেই এনশিওরটি এখন পর্যন্ত করতে পারেননি। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আলোচনা আছে প্রাইস কমিশন। প্রাইস কমিশনটা কি? এটি ভারতে ইন্ট্রোডিউস হয়েছে। তারা আমাদের এখানে ফসল ওঠার আগে একটা কমিশন থাকবে, তারা উৎপাদন খরচ দেখে তারা বলে দিবে যে এই পরিমাণ টাকায় এবার ধান বিক্রি হবে, পাট বিক্রি হবে, অন্যান্য উৎপাদন। আমাদের এখানে কি হয়েছে? না। আমরা শহরের সাথে গ্রামের কৃষকের কোনো সংযোগ তৈরি করতে পেরেছি না। আপনি প্রতি বছর দেখবেন না, সেই আলোচনা লম্বা হবে এবং লম্বা আলোচনা, কিন্তু আমি যে জায়গাটায় আমি যেটা ফোকাস করব, আমি মনে করি পয়েন্টেড করতে চাই, আমি যে জায়গাটায় মনে করি কৃষি, সার এবং লোডশেডিং, যদি আপনি ওই জায়গাটায় আমার এখানে আমাদের পরিকল্পনার ক্ষেত্রে আমরা যথাযথভাবে তার রিফ্লেকশনটা আসেনি। বাংলাদেশের যে চাহিদা সারের, তার প্রায় 80% আমরা লোকাল এইখানে প্রোডাকশন ছিল। সারের কারণে বা গ্যাসের কারণে আমরা একটা সংকটে পড়েছি। এই অবস্থায় আমি মনে করি যে এই যে 6 টাকা দাম বৃদ্ধি, এটি না করে অন্য কোনো জায়গায় আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে। কৃষিটা যেহেতু সরাসরি আপনার ভবিষ্যতের জন্য এটি সবথেকে ইম্পর্টেন্ট, সুতরাং কৃষি ব্যবস্থাটাকে আনটাস্ট রেখে আমরা এটি মিনিমাইজ করতে পারতাম। আপনি দামের যে কথাটি বলছেন এটি অস্বীকার করা যাবে না, দাম বেড়েছে, কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক রকমের হিসাব আপনাকে করতে হয়, কেন? তার ইম্প্যাক্টটা কি। সুতরাং কৃষি যেহেতু আপনার ফুড সিকিউরিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এখানে কিন্তু বলা হয় যে আমরা স্বয়ংসম্পূর্ণ। নো, আমরা গত বছরও প্রায় 20 লক্ষ টন আমদানি করেছি, হয়তো ফুড সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য। কিন্তু আমাদের এখন পর্যন্ত কৃষি এবং কৃষকের অসংখ্য সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের স্টেট পলিসির সাথে যুক্ত। এই যে ছোট ছোট যে পলিসিগুলো আছে, আমরা এখানে যে সাবসিডির কথা বলি, সাবসিডিটা কি দেই? দুটো জায়গায় সাবসিডি দেই, একটা হচ্ছে সারে দেই, আরেকটা হচ্ছে সেচের ক্ষেত্রে দেই। এবং আপনাকে আমি বলি, এই যে গত কয়েকদিন আগে ডক্টর জাহাঙ্গীর আলম কৃষি অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট ছিলেন, স্যার হাসতে হাসতে বলছিলেন যে এটি হলো সরকার জামার পকেট থেকে টাকাটা বের করে দেখায়, তারপরে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে। কিভাবে? এই যে সারের এই টাকাটা, সাবসিডির টাকাটা, এটি নিয়ে যায় বিসিআইসি। আপনার সেচের যে সাবসিডি, এটি মেনটেন করে কে? পল্লী বিদ্যুৎ। অর্থাৎ দুটো প্রতিষ্ঠানই কিন্তু সরকারের প্রতিষ্ঠান, নিজের কাছে জামার পকেট থেকে প্যান্টের পকেটে টাকা যাচ্ছে। আরো নিতে চান নাকি? যেটি শরীফুজ্জামান বলছিলেন যে ভর্তুকিটা অন্য সেক্টরগুলোতে যে অনিয়ম অব্যবস্থা রয়েছে সেখান থেকে কোনো কার্টেল করে কিছু করা যায়, তাহলে 100 বছর লাগবে এগুলো সব ঠিকঠাক করতে করতে। যেটা হচ্ছে কি, আমি আগেও বলেছি এবং আপনি অনেকে আমরা হয়তো জানি, সরকার কৃষিকে প্রণোদনা এমনকি উদ্বৃত্ত কৃষি পণ্য বাইরে পাঠানোর জন্য 20% ক্যাশ ইনসেন্টিভ দেয়। অর্থাৎ কেউ যদি 1 টাকার সবজি বাইরে পাঠায়, 120 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাকে 20 পয়সা ক্যাশ ইনসেন্টিভ দেয় এনকারেজ করার জন্য। এবং এটা কিন্তু যে কোনো কৃষিপণ্য, চামড়াজাত পণ্য, হস্ত সামগ্রী, অন্যান্য যেগুলো আছে এগুলোর জন্য সরকার নীতি সহায়তা যেটা আমরা বলি, তো সরকার কিন্তু সেটা দিচ্ছে। এটা যে শুধু আওয়ামী লীগ সরকার দিয়েছে বা ভবিষ্যতে অন্য সরকার দিবেন না বিষয়টা তা না, কিন্তু দিচ্ছে। অর্থাৎ একটা নীতি সহায়তা কিন্তু আছে। কিন্তু আপনি যেটা বলেছেন, আমরা সবাই যেটা উদ্বিগ্ন যে ট্রু একটা গ্লোবাল ক্রাইসিসে আছে এবং খাদ্য নিরাপত্তাই হচ্ছে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি।
জাতিসংঘ মহাসচিব সহ টার্কিতে করে যেটা করলেন, গতকালকে মাত্র 26,000 টনের গমের প্রথম জাহাজটা ওদেসা বন্ধ ছিল। এটি যদি বন্ধ থাকতো, এটি শুরু হলো মাত্র 26,000 টনের, ওখানে প্রায় 2 কোটি টন জমাছ। আবার রাশিয়ার যেগুলো স্যাংশনের কারণে ওরাও পাঠাতে পারছে না, ওখানে আরেকটা সমস্যা হয়ে ওদের তো আরও বেশি, ইউক্রেনের প্রায় 5 গুণ গম খাদ্য। তো এখন আমাদের যেটা হচ্ছে কি, ধরেন সরকারের যে সাবসিডিটুকু আছে এবং পানি, বিদ্যুৎ, তেল মিলিয়ে এখানে যেটা বলা হচ্ছে, যেরকম ইলেকট্রিসিটির ব্যাপারে বলা হচ্ছে যে অনিয়ম, দুর্নীতি, এর কারণে আজকে হয়েছে ভুল নীতি, যার কারণে আজকে আমার ইলেকট্রিসিটিতে আমি স্বয়ংসম্পূর্ণ থাকা। তাহলে মোগল আমল পর্যন্ত হিসাব করতে হবে, শায়েস্তা খানের সময় যে 1 টাকা, ওটা না, আমি বলছি ওটা সমাধান না, ওটা হচ্ছে একটা প্রসেস, উই হ্যাভ টু ইনিশিয়েট। বাট আমরা যে ইমিডিয়েট প্রবলেমের কথা বলছি, যে খাদ্য উৎপাদন, এটা ওটা দিয়ে তাকালে হবে না, তাহলে যে শীতকালের ওয়াজ গরমকালে করতে হবে না। কিন্তু পারবেন না, আপনি এই মুহূর্তে যদি দুর্নীতি দমনের জন্য বসে থাকেন, না, দুর্নীতি দমনের কথা বলছি না, আমি বলছি যদি এই মুহূর্তে আমি যদি ইলেকট্রিসিটিটা মানে কনফার্ম করতে পারতাম, লোডশেডিং না দিতে হতো, তাহলে কিন্তু কৃষির উপর একটা চাপ কমতো। আপনি পৃথিবীর কোথাও আপনি লোডশেডিং দেখছেন না। 15% কমিয়েছে ইউরোপিয়ান কমিশন, 5,000 গুণ বেশি টাকা বেলজিয়ামকে দিয়েছে শুধু লন্ডনকে ব্ল্যাকআউটের হাত থেকে বাঁচাতে, ব্রিটিশ গভর্নমেন্ট। আপনার এটি দুনিয়ার নাই কোথায়। কারণ কি, লোডশেডিং আপনি শোনেন, আজকে এত সমালোচনা, আমরা যে 2 মাসেই অতিষ্ঠ হয়েছি, তো 2 মাসও হয় নাই ভাই, এর আগের 11 বছর তো লোডশেডিং সত্যি সত্যি জাদু করে চলে গিয়েছিল, এটাও তো বলতে হবে। সুতরাং প্রবলেম যেটা হয়েছে আমার কারণে হয়নি, এটি যেখানে হয়েছে একটা বৈশ্বিক একটা ঝামেলা হয়েছে, সবাই এফেক্টেড। শোনেন, হঠাৎ করে আমেরিকার মতো জায়গায় যে আপনার বাইডেন সর্বোচ্চ দ্বিতীয় ভোট পেয়ে প্রেসিডেন্ট হলো, এখন সর্বনিম্ন জনপ্রিয়তার তলানিতে, কারণ 11% মুদ্রাস্ফীতি হয়ে গেছে। ব্রিটেনে হয়েছে 11%-এর বেশি, তুরস্কে 78%, পাকিস্তানে 30%। পাকিস্তানের সমস্ত স্বর্ণ রিজার্ভ বিক্রি করে দিচ্ছে, চিফ অফ স্টাফ ফোন করছে সেক্রেটারি অফ স্টেটকে, বিক্রি করে দিচ্ছে না, তারা একটা আইন পাস করেছে। না বিক্রি করে দিচ্ছে আপনি, এবং বিক্রি করে নাই, যেটা হয়েছে সেটা একটা আইন তারা করেছে, যে তাদের রাষ্ট্রের প্রয়োজনে কাজটি যেন করতে পারে রাষ্ট্রের প্রয়োজনে তাদের সম্পত্তি, এবং হাম্বান টোটা ভোট থেকে শুরু করে অনেক, ওদের অবস্থা তো আরো খারাপ। আমি পাকিস্তানকে আনতে চাচ্ছি না সামনে, আমি বলছি আরো যারা স্ট্রাগলিং আছে, নেপাল, শ্রীলঙ্কা, তো আমি এনে লাভ নেই। আমাদের বক্তব্য হচ্ছে এই যে দেখেন, এত ঝামেলার মধ্যেও এই জুলাইতে, এই মাসে আমরা কিন্তু 14.72% আমরা রপ্তানি লক্ষ্যমাত্রা বেশি অর্জন করেছি। সুতরাং শুধু ভয়ের কথা বললে হবে না, আমাদের যে অর্জনগুলো, আমাদের শ্রমিক, আমাদের ব্যবসায়ী, আমাদের অন্যান্য সেক্টরের যে অর্জনগুলো, আমাদের যে 52 বিলিয়ন ডলার হয়ে এখন 58 বিলিয়ন ডলারের টার্গেটে প্রথম জুলাই মাসে যে আমরা 1.65% এক্সট্রা অর্জন করেছি, এটাও কিন্তু আমাদের জন্য একটা আশার কথা। সুতরাং আমাদের কৃষক পরিশ্রম করে, তাদের কোনো শুক্র শনি উইকেন্ড নাই, 8 ঘন্টা নাই, কিন্তু আমি নিজেও খুব চাই আমাদের সর্বোচ্চ সংখ্যক প্রণোদনা যাতে কৃষক পায়, এবং সেটি হচ্ছে। জি, এতক্ষণ যে কথাটা বললেন, উনি যে বিদ্যুৎ নিয়ে এত কথা বললেন, যে বিদ্যুতে ওরকম কিছু হয় নাই, একদম তারা জাদুঘরে কি পাঠিয়েছিল, কেমন পাঠিয়েছিল, তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। আমি 2.5 মাস আগে পরের পত্রিকার কথাগুলো বলছি। ফিনান্সিয়াল এক্সপ্রেস 7/12/19, মানে 7ই ডিসেম্বর 2019-এ লিখছিল যে বিদ্যুৎ উৎপাদন না করে বেসরকারি কোম্পানিগুলো গত 10 বছরে নিয়ে গেছে 51,157 কোটি টাকা। আর প্রথম আলোতে 19/2/2020, মানে 19 ফেব্রুয়ারি 20-এ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছে গত 10 বছরে গভর্নমেন্ট বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে 52,260 কোটি টাকা। আপনি বুঝেন, 52,260 কোটি টাকা। আর ওনারা বিএনপি নিয়ে এত কিছু বলে। বিএনপিতে বলেছিল কেউ একজন যে 20,000 কোটি টাকা 5 বছরে দুর্নীতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনার 13,000 কোটি টাকা ওইটা, এবং 9,000 কোটি টাকাই হলো গিয়া রাজস্ব ব্যয়। এখন বাকিটা 4,000 কোটি টাকা একটা দেশের জন্য কতটুকু লাগে না লাগে জনগণই বলবে। আমি এই 2 জায়গা থেকে বলতে চাচ্ছি, এই 2 মাসের ডিফারেন্সে বিদ্যুৎ মন্ত্রী বলছে 52,260 কোটি টাকা সে খরচ করছে, আর ফিনান্সিয়াল বলছে যে লুটপাট হয়েছে কত, 51,157 কোটি টাকা। তার মানে কি 51,000
সামথিং, মানে 1,000 কোটি টাকা বিদ্যুতে খরচা হয়েছে আর 51,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এই যে 51,000 কোটি টাকা লুটপাট হলো, আপনার লুটপাটের একটা কাহিনী বলি। ভারতের আদানি গ্রুপ এখনো বিদ্যুৎ উৎপাদন শুরুই করে নাই, কিন্তু 2017 সালে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয়েছে এবং সেটার সে পাওনা চাচ্ছে। সেটা সে টাকা তাদের সাথে চুক্তিও হবে যে উৎপাদন করলে আপনাকে বিদ্যুৎ দিবে। শুনেন, উৎপাদনই করে না, তাহলে সে টাকা চাবে কিসের? এই যে যেটা আপনি টিকার সময়ের কথা বলছি, টিকার সময়ের কথাটা বলছি আমি আরেকটু বলি, আপনি আপনার সময় বলেন। এই যে 54-56 কোটি টাকা বিদ্যুৎ লুটপাটের এই যে কাহিনীটা, এটার বাদের পরে যেটা থাকে ক্যাপাসিটি, যেটা এই যে ক্যাপাসিটির নামে বিদ্যুৎ কেন্দ্রে যে ভাড়ার নামে 3 বছরে দেশি বিদেশি কথিত বিদ্যুৎ কোম্পানিগুলো 6,000 কোটি টাকা লুটপাট করে নিয়েছে। এই ক্যাপাসিটি বিদ্যুৎ চার্জগুলো, বিদেশ থেকে যে বিদ্যুৎগুলো নিয়ে আসছে, আপনি জানেন যে সেই বিদ্যুৎ আপনি ব্যবহার করলেও আপনাকে টাকা দিতে হবে, ব্যবহার না করলেও টাকা দিতে হবে, ভাড়া দিতে হবে। এবং আপনার তেলের অভাবে না কিসের অভাবে আপনি বন্ধ রাখবেন, এতে তাদের কিচ্ছু আসে যায় না। এই যে একটা দেশের আমার টাকা দিয়ে আপনি মাতবরি করতেছেন, ভলেন্টিয়ারিং করতেছেন, আপনার কোনো আইডিয়া নাই, কোনো বুদ্ধি নাই, বিবেচনা নাই। আপনি ভলেন্টিয়ারিং করতে গিয়ে আমার চরমভাবে আপনি বলতেছেন 25,000 মেগাওয়াট আপনার উৎপাদন ক্ষমতা, অথচ আপনি 5,000 মেগাওয়াট 4,000 মেগাওয়াট আপনি দিতে পারেন না। গ্রামের বুড়া মানুষগুলা বিদ্যুতের কষ্টে, তারা এই যে গরম পড়ছে, আপনার অসুস্থ মানুষগুলো গ্রামে 8 ঘন্টা 9 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এবং আমি আপনি সবাই, একমাত্র এমপি মন্ত্রীরা ছাড়া, আমি আপনি সবাই যারা আমাদের ভোট ছাড়াই এমপি মন্ত্রী, তাদের ঘরে কখনো বিদ্যুৎ যায় না, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমাদের কিন্তু রেশনের মধ্যে বিদ্যুৎকে ছাড়তে হইতেছে। আপনি তো এমপি মন্ত্রী না, আপনি এমপি মন্ত্রী না, আমি বলছি এমপি মন্ত্রী ছাড়া যারা এমপি কোনো সুবিধাই আমরা পাইনি। আমরা আলোচনা করছিলাম ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি নিয়ে। আমি একটু শুনে আসি, আপনি বলতে চাচ্ছিলেন। একটু কয়েকটা তথ্য সংশোধন করছে এবং কয়েকটা রেকর্ড বলছি। উনি প্রথম আলোর উদাহরণ দিয়েছেন, আমি প্রথম আলোর থেকেই বলছি। বিদ্যুৎ না পেয়ে জনতার ভাঙচুর, নরসিংদীতে পুলিশের গুলি 2006 সালে। বিদ্যুৎ খাতে জোট সরকারের অর্জন মাত্র 100 মেগাওয়াট, তাদের শিরোনাম। সরকারি দলের এমপিদের অভিযোগ, মানে ওই সময়ে বিএনপির সরকারি দলের অভিযোগ, বিদ্যুৎ না পেয়ে আমাদের তাড়া খেতে হচ্ছে মানুষের। বিবেকের তাড়নায় পদত্যাগ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল আনোয়ার কর্মী তালুকদার, সালাম তালুকদার সাহেবের ভাতিজা। এবং আপনি লক্ষ্য করবেন 26শে অক্টোবর, 6,000 বলেছেন, এটা মহিউদ্দিন সাহেবের বইতেও পাবেন। 26শে অক্টোবর 2006 সালে ওনারা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে শুধুমাত্র, আমি বলি ওনাকে কোট করি, এটা আমার বক্তব্য না, তারেক এবং তার সাঙ্গপাঙ্গ, এই শব্দটি লক্ষ্য করবেন, তারা 6,000 কোটি টাকা শুধু বিদ্যুৎ থেকে লুট করেছে। আনোয়ারুল কবির তালুকদার বলছেন। আপনি চেক করতে পারেন, ফ্যাক্ট চেক করতে পারেন। আমাকে চ্যালেঞ্জ করেন যে এটা উনি বলেছেন কিনা। না, ওই আলোচনায় গেলে আমি যাচ্ছি না, কিন্তু এই রিপোর্টে আমি কেন এটা বলছি আমি বলি এবার। নাইকো দুর্নীতি, মোশাররফ সাহেব রিজাইন করলেন, মনে আছে? আমার মনে হয় যে আমরা 10,000 মিলিয়ন মানে ঘনফুট গ্যাস নষ্ট হয়ে গেল। আমার কয় বছরের রিজার্ভ ছিল আপনি চিন্তা করলেন। সুতরাং আমি বলতে চাচ্ছি, আমি এগুলো বলতে চাইনি, এতক্ষণ বলিনি, কিন্তু উনি যেহেতু এইগুলো বলছেন, তা আমি কি বলবো? এই যে হারিকেন, তো আমার তো মনে হচ্ছে যে দেখেন, আজকে একটা ছবি দেখলাম একটু আগে, আমাদের হাবিবুন নবী সোহেল ভাই হারিকেন নিয়ে সমাবেশ করছেন, ওনার পিছন বরাবর বৈদ্যুতিক পাখা চলছে, আর কর্মীরা হারিকেন নিয়ে ঘেমে ঘেমে দাঁড়িয়ে আছে, উনি বৈদ্যুতিক পাখা দিয়ে হারিকেন নিয়ে। এই যে আপনি লক্ষ্য করে দেখেন, দিস ইজ দ্য ডিলেমা। কেন আমি বলি, একটা বড় দল বিএনপি, আওয়ামী লীগ, আমরা চাই আমাদের পলিটিক্যাল সিস্টেমটা তো ফাংশনিং হতে হবে। কারণ এই যে বিদ্যুৎ, পানি, সব কিছুর মূলে কি রাজনৈতিক ব্যবস্থাপনা, তো ওনারাও বলেন, আমরাও বলি, এটা ঠিক। আমার কথা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাপনার সাথে এই যে যদি প্রফেশনাল আপনার আমাদের যে ইঞ্জিনিয়ারিং এবং আমাদের যে আপনার ব্যবস্থাপনাগত দক্ষতা উৎকর্ষ যদি যোগ না হয়, এটার সুফল কে পায় না? বঞ্চিত হয় কে? কৃষক বঞ্চিত হয়। সুতরাং এটির সাথে আমি ভাই এটা জিনিস ক্লিয়ার করে বলে ফেলি, আওয়ামী লীগ হিসেবে বা বিএনপি হিসেবে একটি রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা কি? সর্বোচ্চ ব্যবস্থাপনা, সততার সাথে, কম্পিটেন্সের সাথে। আমরা তো সেটা দিচ্ছি। এখন হঠাৎ করে বৈশ্বিক দুর্যোগ হলে আপনি ঠেকাবেন কি করে? নিশ্চয়ই আসবো আবার। জি, নীলুফার চৌধুরী মনি, শেষ পার্টে আছি। আমি বলতে চাচ্ছি, উনি এত কথা বলছেন, আমি বলতেছি যে এতই যদি ভালো হতো আমাদের। সিপিডি বলছে কয়েকদিন আগে, সিপিডি বলছে অর্থনীতি বাংলাদেশের ভেতরে ঝকমকে, বাইরে ঝকমকে, সিপিডি পদ্মা সেতু ভেতরে নড়বড়ে।
এবং নরবরে কতটুকু নরবরে, যদি নরবরেই না হয়, আইএমএফ কি বলেছে, সিপিডির কথা বাদই দিলাম, আইএমএফ কি বলেছে, আমাদের কয়দিনের আমরা তেল আছে, আমাদের মজুদ আছে কত, আমাদের শুধুমাত্র যে লোডশেডিং বা সামনে কথা, আমাদের 4 দিন না, ডিজেলটা আমদানি করতে হয় না, ডিজেল পেট্রোল, সুতরাং অন্য জি আমাদের কয়দিনের আছে, আমাদের চাল ডাল লবণ মরিচের দামটা কি অবস্থা, আমাদের ডলারের কি অবস্থা। আজকে বাংলাদেশে আপনি কোনটা নিয়ে হাত দিবেন? 1 তারিখে আপনারা এই বিদ্যুতের জন্য, এই গ্যাসের জন্য, এই চালের জন্য, দামের জন্য, হারিকেনের জন্য যখন মিটিং করছিল সিস্টেমকে, প্লিজ, যখন সিস্টেমেটিক মিটিং করছিল, আপনারা কি করলেন? ভুলাতে আমাদের ছেলেগুলোকে মেরে ফেললেন। কিভাবে? এটা কি কোনো, আপনি যেইখানে আগের দিন বললেন প্রাইম মিনিস্টার, আগের দিন বললেন ফ্যাসিস্ট, যে আমাকে কেউ ঘেরাও করলে আমি বলবো চা খেয়ে যান। অবশ্যই চা খাবেন। আর এটা ভূতের মতো, ভূত যেমন পেছনের দিকে হাঁটে, এটা রাক্ষসের মতো। রাক্ষস যেমন বলে আজকে আমি অনেক দূরে যাব, থাকে কাছে, উনি তেমন বলছে চা খাওয়াবেন। চা এমন ভাবে খাওয়াইছেন যে আমার সন্তানেরা মারা গেলেন। একটা মা কি বলল, ইসরায়েলের সাথে বাংলাদেশের তফাৎটা কোথায় এখন? যে একটা মা যখন কেঁদে কেঁদে বলল, আমি তো কোনো অপরাধ করিনি, আমার সন্তানকে বিদ্যুতের জন্যই তো করলো। বিদ্যুৎ, আমি তো আজকে মিটিং করে আসলাম, বিদ্যুৎ, গ্যাস, এগুলো বিদ্যুৎ সবকিছু দামের ঊর্ধ্বগতি, সবকিছু মিলে যখন একটা সিস্টেমেটিক আন্দোলন চলছিল, মিটিং চলছিল, তখন এই কাজটা আজকে ছাত্র দলের প্রেসিডেন্ট ওইখানে, আমি বলি শেষ করি, ছাত্র দলের ওই ভোলার প্রেসিডেন্ট আজকে 30-40 ঘন্টা হয়ে যায়, তার জ্ঞান ফিরে নাই, সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে হাসপাতালে ঢাকার। আর আপনারা বলতেছেন কোথায় আপনারা সরি বলবেন, সেইখানে না আপনি এটা নিয়ে আবার বললেন যে এটা নাকি আমি কাজটা ভালো করিনি। এই কাজটা কি এই কথাটা কি বলা? শুনেন, সব রক্তেরই, সব কান্নারই একই আবেদন আছে, ঠিক আছে, বিষয় তা না। বিষয় হচ্ছে আপনি কি বোমা মারার স্বাধীনতা চান? আপনি কি পেট্রোল বোমা মারার স্বাধীনতা চান? তাহলে আপনি আব্দুল মতিন চৌধুরীকে জিজ্ঞেস করেন, এটা ছিল না বাংলাদেশে। উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা 5 টাকা রাজাকার বলতাম, উনি এটা চালু করলেন যে পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করা যায়। এটা কখনোই ছিল না। They did that. তো আপনি পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করবেন না, আপনারা চালু করেছেন তো। ভাই, আমাদেরকে প্রেস ক্লাবের সামনে অনশন করতে দেন, আমরা উসমানী উদ্যানে গিয়েছি, ওখানেও মেরেছে। আমরা দেখি, শোনেন, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি কত বেশি মেট্রিক টন মাছ উৎপাদন করা যায়, কত বেশি মেট্রিক টন ধান উৎপাদন করা যায়, কত বেশি রপ্তানি করা যায়, এই চেষ্টাটা আমরা করি যাতে মানুষ খেতে পারে, টাকা পাচার করা যায়, এটা বলেন সব শেষ। একদম আমাকে সময় দিয়েছেন নিশ্চয়ই। আমাদের সমস্যাটা হচ্ছে এই যে আমরা যেটা দেখছি না, 30 সেকেন্ড আপনি আমাকে খুব কম সময় দিলেন। আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকা দরকার কৃষির ক্ষেত্রে। আমাদের যে পরিকল্পনাগুলো আছে এটি কম্প্রিহেন্সিভ না। আমরা আমাদের মার্কেট ইকোনমিকে প্রমোট করার জন্য এই যে যারা বসে আছেন 50 বছর, তারা মার্কেট ইকোনমিকে প্রমোট করেছেন, এবং এই যে কসমেটিক ইনিশিয়েটিভগুলো, যখন আলুর দাম পায় না কৃষক রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, টমেটোর দাম পায় না কৃষক রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, দৌড়ে গিয়ে আমরা কতগুলো ছোট ছোট কতগুলো উপশমের ব্যবস্থা করি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের চামড়া শিল্প আলোচনা করা যায়, এটি একেবারে ধ্বংস করে ফেলেছে। যে কোরবানির সময় চামড়ার দাম নাই, অথচ চামড়াজাত পণ্যের উৎপাদন দাম বাড়ছে। অর্থাৎ আমরা কৃষির ক্ষেত্রে এই যে মার্কেট ইকোনমিকে প্রমোট করে, বাজার অর্থনীতিকে প্রমোট করে আপনি কৃষকের জন্য যাই বলেন না কেন, এটি আর্টিফিশিয়াল, এটি নাটক। কৃষককে বাঁচাতে হলে আপনার পলিসির পরিবর্তন এবং নিশ্চয়ই অনেক কিছু করার আছে, এই সুযোগ আছে, সেই সুযোগে হাঁটতে হবে। জি নিশ্চয়ই, আমার মনে হয় আর সময় নেই। জনাব শরীফুজ্জামান, নীলুফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।